আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আমাদের নতুন একটা লেকচারে চলে আসলাম। সেটা হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। এই চ্যাপ্টারটাকে আমরা দুইটা পার্টে ভাগ করছি। তো আজকে ফার্স্ট পার্টে আমরা তুখোরের যে কন্টেন্ট আছে সেটা নিয়ে একটু ডিসকাশন করবো। তো চলো কথাবার্তা না আবার আমরা শুরু করি। আমাদের এখানে কিন্তু খেয়াল করে দেখো, বাংলা ভার্সন পাশাপাশি ইংলিশ ভার্সন দুটা কোশ্চেনই কিন্তু একসাথে দিয়ে দেওয়া আছে। সো আমাদের এখানে আমরা বাংলা ভার্সনের কোশ্চেনটা দেখতে পাচ্ছি। দেখো এখানে কি বলছে, এইখানে আমাদের একটা সিরিঞ্জ দেখতে পাচ্ছি। তো চিত্র অনুযায়ী একটি গ্যাস নিরুদ্ধ পিস্টন সংবলিত সিরিঞ্জকে সেন্টিমিটারে দাগাঙ্কিত করা আছে। সো এটা হচ্ছে আমাদের একটা সিরিঞ্জ, আর এটা হচ্ছে সেই পিস্টন। তো এইখানে একটু খেয়াল করে দেখি যে সিরিঞ্জের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 10 সেন্টিমিটার স্কোয়ার। সিরিঞ্জে 80 কিলো প্যাসকেল চাপে কিছু গ্যাস রাখা হলে সিরিঞ্জের স্কেলে 1 সেন্টিমিটার পাঠ প্রদর্শন করে। অতঃপর চাপ কমিয়ে 20 কিলো প্যাসকেল করা হলে স্কেলের পাঠ পর্যবেক্ষণ করা হলো। ওকে, সিরিঞ্জে গ্যাসের চাপ কমিয়ে 20 কিলো প্যাসকেল করা হলে স্কেলের পাঠ কত হবে নির্ণয় করতে বলছে। সো এইখানে বেসিক্যালি যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে প্রাথমিকভাবে এই পিস্টনের উপর 80 কিলো প্যাসকেল চাপ ছিল। এটাকে আমরা ধরলাম P1। যখন 80 কিলো প্যাসকেল চাপ তুমি দিচ্ছ তখন এই সিরিঞ্জের ভিতরে পুরাটা কিন্তু পিস্টন, দেখো এই পর্যন্ত পিস্টন, সিরিঞ্জের ভিতরে এই জায়গাটা জুড়ে গ্যাস ছিল, এই জায়গাটায় গ্যাস ছিল, এবং এই জায়গাটা খেয়াল করে দেখো, এই জায়গাটা জুড়ে যে গ্যাস ছিল এইখানে হচ্ছে আমাদের পিস্টনটার মাথা শেষ হয়েছে। এইখানে আমাদের পিস্টনটার মাথা শেষ হয়েছে এবং এটা কোন দাগ প্রদর্শন করতেছে? 1 সেন্টিমিটার। সো এইটা দিয়ে আসলে কি বুঝাইছে দেখো, আমরা বলতে পারি এইটা যদি 1 সেন্টিমিটার হয় এইটা কি অ্যাকচুয়ালি শূন্য, এখান থেকে এই শূন্য শুরু হয়েছে, তাহলে আমাদের এতটুকু লেন্থ আসলে কত? এই লেন্থ হচ্ছে স্মল এল সমান সমান 1 সেন্টিমিটার জায়গা। তার মানে এইখানে আমাদের গ্যাসগুলা কিন্তু একটা নির্দিষ্ট জায়গা জুড়ে আছে। ওকে, এই যে এই জায়গার যে গ্যাসগুলো আছে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে আছে। এখন আমরা যদি এখানে কিছু গ্যাস টেস্ট তোমাকে একেই দেখাই তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। এইখানে গ্যাসগুলো একটা নির্দিষ্ট জায়গা বা আয়তন জুড়ে আছে। এইখানে কোশ্চেনে কিন্তু আরেকটা কথা মেনশন করে দিছে যে আমাদের পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 10 সেন্টিমিটার স্কোয়ার। দ্যাট ইজ এই যে তোমরা যে পিস্টনটা দেখতে পাচ্ছিলা এইখানে, আমি যদি একটু বোল্ড করে দেখাই তোমাকে, এই যে পিস্টনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে পিস্টনটা যদি একটু কালার করে দেই, এই পিস্টনটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে a সমান সমান 10 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে তোমরা কি বলতে পারবা যে গ্যাসগুলো এখন কতটুকু আয়তন জুড়ে আছে? দেখো ভাইয়া, অলওয়েজ মাথায় রাখবা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি হয় a, এটার ভ্যালু হচ্ছে 10 সেন্টিমিটার স্কোয়ার লিখে দিলাম। অলওয়েজ মাথায় রাখবা যে আমাদের দখলকৃত আয়তনের ফর্মুলা হচ্ছে v সমান সমান ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এইখানে তুমি কিন্তু আয়তনটা বের করতে পারবা। সেটা কত? 10 সেন্টিমিটার স্কোয়ার, স্মল এল কত? স্মল এল হচ্ছে 1 সেন্টিমিটার। এটা হয়ে যাবে 10 সেন্টিমিটার কিউব। আমরা এই যে ক্যালকুলেশনটাকে এইখানে বক্স করে দিলাম। ওকে, তাইলে খেয়াল করো, যখন আমি প্রেসার দিচ্ছি P1 তখন আমার গ্যাসের আয়তন কত আসতেছে বলো তো? তখন কিন্তু আমার গ্যাসের আয়তনটা আমরা দেখতে পাচ্ছি আসতেছে 10 সেন্টিমিটার কিউব। এখন প্রশ্নে বলা হয়েছে যে কিছুক্ষণ পর স্কেলের চাপটাকে 20 কিলো প্যাসকেল করা হয়েছে। সো স্কেলের চাপটাকে যদি 20 কিলো প্যাসকেল করা হয় স্কেলটা কত দাগ প্রদর্শন করবে? অর্থাৎ তোমরা দেখছো পিস্টনটা অনেকটা এইরকম। সো পিস্টনের এইখানে প্রেসারটা এখন আমার চেঞ্জ করে করা হলো হচ্ছে 20 কিলো প্যাসকেল। তাহলে প্রেসার যদি কমানো হয় আমাদের কমন সেন্স বলে এখানে গ্যাসের আয়তনটা কিন্তু কমে যাবে। যদি এখানে গ্যাসের আয়তনটা এখানে বেড়ে যাবে। প্রেসারটা 80 থেকে 20 করা হয়েছে, গ্যাসের আয়তনটা কিন্তু এখন আগের চাইতে বেড়ে যাবে। প্রশ্ন হচ্ছে কতটুকু বাড়বে সেটা আমাকে বের করতে হবে। ধরে নিলাম এই গ্যাসের আয়তন বর্তমানে হয়ে গেল V2। তাই যদি হয় আমরা বলতে পারি এই গ্যাসগুলা কতটুকু দৈর্ঘ্য জুড়ে ছিল সেই দৈর্ঘ্যটা এখন L2 আমরা ধরে নিতে পারি। এবং আমরা তো অলরেডি দেখছি যে পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে কিন্তু ভাইয়া A, তাই না? এই পিস্টনের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা কিন্তু ভাইয়া A। তাহলে এইখানে গ্যাসের দখলকৃত বর্তমান আয়তন কত হবে সেটার একটা ফর্মুলা কিন্তু আমরা এখান থেকে এস্টাবলিশ করতে পারি। সেটা কত? এটা যদি A হয় আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি V2 সমান সমান A ইন্টু L2। ওকে, তাহলে এইটাকে আমরা একটু বক্স করে দিলাম। ওকে, তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? এখান থেকে ভাই আমরা শিখলাম হচ্ছে P2 যদি আমাদের 20 কিলো প্যাসকেল হয় আমাদের আয়তনটা হচ্ছে V2। তাহলে এখন আমরা এখান থেকে আয়তনটা বের করার চেষ্টা করব।
একটু দেখো, আমাদের এই বয়েলের সূত্র কি বলে, চাপ বাড়াইলে আয়তন কমবে, চাপ কমাইলে আয়তন বাড়বে। গাণিতিক ফর্মুলাটা হচ্ছে P1V1 সমান P2V2। এখন এইখানে আমাদের V2 সমান সমান তাহলে কত আসবে, P1V1 ডিভাইডেড বাই P2। P1V1 কত, P1V1 হচ্ছে 80 কিলো প্যাসকেল ইন্টু 10 সেন্টিমিটার কিউব, আর আমাদের নিচে আসতেছে P2, এটা হচ্ছে ভাইয়া 20 কিলো প্যাসকেল। তাহলে এইখানে ক্যালকুলেশন করলে ফাইনালি তোমরা পাবা 40 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে V2। কিন্তু আমাকে জিজ্ঞেস করছে যে এটা কত দাগ প্রদর্শন করবে, অর্থাৎ এটা আমাদের এই পিস্টনটার বাম প্রান্ত আমাদের সিরিঞ্জটা থেকে কতটুকু দৈর্ঘ্য ডানে থাকবে, অর্থাৎ এইখানে ওর শো করা স্কেলটা কত হবে। শুরুতে 1 সেন্টিমিটার শো করতেছিল, এইখানে কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখতে পাইছি যে L2 সেন্টিমিটার এই ভ্যালুটা সে প্রদর্শন করবে। তাহলে এই L2টা কত, দেখো আমরা কিন্তু V2 এর একটা ইকুয়েশন পাইছি, সেটা কি A ইন্টু L2, এটাই হচ্ছে V2, আর V2 এর ভ্যালু আমরা পাইছি হচ্ছে 40 সেন্টিমিটার কিউব। এখন দেখো A হচ্ছে আমরা কিন্তু জানি 10 সেন্টিমিটার স্কোয়ার, তার সাথে এখন L2 গুণ, আর এই জিনিসটার ভ্যালু হচ্ছে 40 সেন্টিমিটার কিউব। সো তুমি যদি এখান থেকে সিম্পল ক্যালকুলেশন করো, তুমি কিন্তু এখান থেকে আনসারটা পেয়ে যাবে L2, সেটা দেখবা চলে আসতেছে 4 সেন্টিমিটার। সো এটাই কিন্তু আমাদের এইখানে আনসার। ওকে, সো আমাদের ফর্মুলাটা কি দিয়ে হইলো আশা করি বুঝতে পারছো, এবং কিভাবে আমরা এখান থেকে V2 এর মানটা বের করলাম সেটাও বোঝা গেছে, এবং এখান থেকে আমরা ফাইনালি L2 এর যে ভ্যালুটা সেটা কিন্তু বের করে ফেলছি। এই হচ্ছে গিয়ে ঘটনা। ওকে, সো এইটা আমরা দেখে ফেললাম। এরপরে এইটার ইংলিশ ভার্সনের কোয়েশ্চেনটা জাস্ট দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য। আচ্ছা, এবার আমরা এই কোয়েশ্চেনটা একটু দেখি। এই কোয়েশ্চেনে কি বলছে, এই কোয়েশ্চেনে বলছে যে একটা টেস্ট টিউব তোমরা দেখতে পাচ্ছ, এই টেস্ট টিউবের উপর আমাদের এখানে একটা পারদের স্তর আছে। ওকে, টেস্ট টিউবের ভিতরে আমাদের কি আছে, গ্যাস আছে। এই জায়গাটা আমাদের আছে হচ্ছে গ্যাস। ওকে, গ্যাস আছে। অলওয়েজ মাথায় রাখবা এই গ্যাসগুলা যদি সাম্যাবস্থায় থাকে বা স্টেবল থাকে, স্টেবল থাকার একটা কন্ডিশন হচ্ছে এই গ্যাসের নিজস্ব একটা চাপ আছে, সেটাকে আমরা বলতেছি পি গ্যাস। এই নিজস্ব চাপটা ওর ওপর থাকা এক্সটার্নাল প্রেসারের সমান হবে। কি বললাম, এই গ্যাসের নিজস্ব চাপটা ওর ওপর থাকা এক্সটার্নাল প্রেসারের সমান হবে। তাহলে এই গ্যাসের উপর এক্সটার্নাল প্রেসার কারা কারা দিচ্ছে, দেখো এইখানে আছে আমাদের পারদ, সো এই পারদ একটা চাপ দিচ্ছে, আর উপরে আছে আমাদের বাতাস, বাতাস একটা চাপ দিচ্ছে। তাহলে আমাদের এইখানে কিন্তু আমাদের এই গ্যাসগুলোর উপর দুই ধরনের চাপ কাজ করতেছে। একটা হচ্ছে ভাই পারদের চাপ, সেটাকে ধরলাম PHG, আর একটা হচ্ছে আমাদের বাতাসের চাপ, সেটাকে আমরা ধরলাম PAR। সো এখানে কিন্তু দুই ধরনের চাপ কাজ করতেছে। ওকে, তাহলে এইখানে আমরা বলতে পারি পি গ্যাস যেই কথা, PHG প্লাস পি এয়ার একই কথা। এখন কথা হলো পারদ এখানে কি পরিমাণ চাপ দিচ্ছে, এয়ার প্রেসার কিছু বলা না থাকলে আমরা আইডিয়াল যে এয়ার প্রেসার সেটা ধরে নিই, সেটা হচ্ছে এখানে 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল আছে, এটাই আমরা ধরে নিই। ওকে, তাহলে এইখানে একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের মার্কারি প্রেসারটা তাহলে কত হবে। দেখো পারদের চাপটা কিন্তু ভ্যারি করে, কিভাবে ভ্যারি করে একটু তোমাদেরকে বলি। দেখো পারদ ব্যাপারটা, যদি পারদ এরকম পারদের লেভেলটা লম্বালম্বি থাকে, এইরকম যদি পারদের লেভেলটা থাকে, হ্যাঁ এরকম লম্বালম্বি আছে, সেই ক্ষেত্রে কি হয় একটু বোঝার চেষ্টা করো। দেখো এইখানটায় মনে করো পারদ টারদ আছে, এই পারদের ভাইয়া আমরা চাপ বের করতে চাচ্ছি। চাপটা কি, পারদের চাপটা কি, এখানে চাপের ব্যাপারটা হচ্ছে তুমি যদি এইখানে ছোট্ট করে একটা তল রাখো, আমাদের উপরের এই পারদের লেভেলটাই তলের উপর লম্বভাবে একক ক্ষেত্রফলে যে বলটা প্রয়োগ করবে সেটাই কিন্তু ওর চাপ। তাহলে একটু চিন্তা করো, এই যে আমাদের পারদ এর একটা ওজন আছে, তাহলে পারদের ভরটাকে যদি আমি চিন্তা করি হচ্ছে ক্যাপিটাল এম, এর ওজনটা নিচের দিকে কাজ করতেছে লম্বভাবে আমাদের এই লাল কালারের তলের ওপর ক্যাপিটাল এম জি। লাল কালারের তলের যে ক্ষেত্রফলটা সেটা আমরা কনসিডার করলাম হচ্ছে এ। তাহলে এইখানে দেখো তো পুরা বলটাই লম্বভাবে প্রযুক্ত হচ্ছে, তাহলে এইখানে প্রেসার কত হবে, প্রেসার মানে হচ্ছে এফ বাই এ, এফ হচ্ছে লম্বভাবে প্রযুক্ত বল তলের ওপর, তাহলে এখানে তলের ওপর এমজি ফোর্সটা কিন্তু লম্বভাবে কাজ করতেছে, সো প্রেসার হবে এমজি বাই এ। এখন আমরা দেখব এই এম এর ভ্যালুটাকে আর কি লেখা যায়, যেহেতু এটা একটা পারদ, পারদের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে পারদের কিন্তু একটা নির্দিষ্ট ঘনত্ব আছে, সেই ঘনত্বটাকে আমরা যদি রো এইচ জি চিন্তা করি, আর এই পারদের লেভেলটার কিন্তু একটা নির্দিষ্ট আয়তন আছে। আয়তনটা কত ভাইয়া, ক্ষেত্রফল জানি, প্লাস তোমাকে যদি এখানে আমি বলে দিই যে পারদের লেভেলটার হচ্ছে আমাদের কত এইচ দৈর্ঘ্যের, সেই ক্ষেত্রে আয়তন হবে ভি সমান সমান এ এইচ।
ঠিক আছে, তাহলে তাই যদি আমরা লিখতে পারি, এখান থেকে আমরা এম এর একটা ফর্মুলা কিন্তু লিখতেই পারি। এম সমান সমান তাহলে কি লেখা যাবে, এম সমান সমান তুমি লিখতে পারবা ভি ইন্টু রো, ভি এর ভ্যালু হচ্ছে এ ইন্টু এইচ, তাহলে এইখানে তুমি লিখতে পারবা ভি ইন্টু রো এর বদলে এ ইন্টু এইচ তার সাথে রো এইচ জি গুণ। ওকে, তাহলে এইভাবে কিন্তু তুমি এম এর ভ্যালুটা নিয়ে আসতে পারবা আমরা। তাহলে এম এর এই ভ্যালুটা তুমি এখানে একটু বসাও, এম এর মানটা কত বসাচ্ছ তুমি, এ এইচ রো এইচ জি তার সাথে হচ্ছে জি গুণ, আর নিচে একটা এ কিন্তু ভাগ আকারে আছে, তাহলে এইখানে এ আর এ কাটাকাটি যাচ্ছে, ফাইনালি তোমার কি থাকতেছে এইচ রো এইচ জি ইন্টু জি, এটাই কিন্তু তোমার এখানে পারদের চাপ। বুঝাইতে পারছি ভাইয়া? এটাই কিন্তু তোমার এখানে পারদের চাপ। তাহলে আমরা পারদের চাপটা লম্বালম্বি থাকলে কত হয় সেটা দেখে ফেললাম। ওকে, তাহলে এইখানে এখানে ভ্যালুটা কত হবে পারদের চাপের, সেটা হবে রো এইচ জি অর্থাৎ পারদের ঘনত্ব ইনটু এখানে পারদের দৈর্ঘ্যটা কত আছে, ধরে নিলাম এইচ, এবং এই পারদের দৈর্ঘ্যটা দেখা যাচ্ছে এখানে 30 সেন্টিমিটার, আমি ধরে নিলাম 0.3 মিটার। সো এটা হচ্ছে এখানে রো এইচ জি, এইচ হচ্ছে 0.3 এর সাথে জি গুণ, আর এয়ার প্রেশার 1.01325 ইন্টু 10⁵। সো এইটা হচ্ছে এখানে গ্যাসের প্রেশারটা আমরা বের করে ফেললাম। ওকে, খুবই ভালো। এখন গ্যাসের প্রেশার তো বের করলাম, গ্যাসটার আয়তন কি বের করা যায়? বের করার কিন্তু বুদ্ধি আছে। কিভাবে আছে একটু দেখো, বের করার কিন্তু সহজ স্বাভাবিক বুদ্ধি আছে। দেখো কিভাবে বের করা যায় এটার গ্যাসের আয়তনটা, খুব মনোযোগ দিয়ে দেখবা। আমি এখানে একটা তলের মতো নিছি না, তলটার ক্ষেত্রফলে দেখো এখানেও কিন্তু আমাদের পারদটা এইরকম একটা তলের ওপর, এরকম একটা তলের ওপর বল প্রয়োগ করতেছে। সো এই তলটাকে আমরা ধরে নিতে পারি এটার একটা ক্ষেত্রফল আছে এ, আর দেখো আমাদের গ্যাসগুলো এখানে 15 সেন্টিমিটার দৈর্ঘ্য জুড়ে আছে। সো আমরা বলতে পারি গ্যাসগুলোর আয়তন কত, বলতে পারি গ্যাসগুলোর আয়তন ভি, গ্যাসকে আমি লিখতে পারি ক্ষেত্রফল হচ্ছে এ, আর তার সাথে 15 সেন্টিমিটার মানে 0.15 হচ্ছে দৈর্ঘ্য গুণ, তাহলে এটাই হয়ে যাবে কিন্তু আমাদের আয়তন, গ্যাসের আয়তন। তাহলে গ্যাসের আয়তন শুরুতে কত আছে আর গ্যাসের চাপ শুরুতে কত আছে সেইটা আমরা বের করে ফেলছি। ওকে, গ্যাসের চাপ তাহলে শুরুতে কত আছে, গ্যাসের চাপ কিন্তু আছে আমাদের এইটা। আচ্ছা, এখন আমরা দেখি যখন এই টেস্ট টিউবটাকে আমরা উলম্ব অবস্থা থেকে আনুভূমিক অবস্থায় নিলাম সেখানে আসলে কি ঘটনা ঘটতেছে। দেখো এখানেও কিন্তু আমাদের বরাবরের মতো এয়ার প্রেসার আছে, এবং এখানেও তোমরা দেখতে পাচ্ছ পারদ আছে। সো পারদের একটা চাপ আছে আমি ধরে নিলাম। তাহলে দেখো এইখানে এই জায়গাগুলো কি ছিল, গ্যাস ছিল। তো এখন যে ঘটনাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের এইখানটায় কিছু গ্যাস আছে। ওকে, তো এখন আমরা যে ঘটনাটা দেখতে পেলাম যে শুরুতে গ্যাসগুলো 15 সেন্টিমিটার জায়গা জুড়ে ছিল, এখন গ্যাসগুলো 21 সেন্টিমিটার জায়গা জুড়ে আছে। সো এখন কিন্তু ওদের দখলকৃত জায়গা বা দখলকৃত আয়তনটা চেঞ্জ হয়ে গেছে। আমাকে কোয়েশ্চেন করতেছে বাতাসের চাপ নির্ণয় করো। সো এইখানে আমি ইচ্ছা করি শুরুতে বাতাসের চাপটাকে কত ধরে নিছি, আমাদের আদর্শ ভ্যালু ধরে নিছি। ওকে, ধরে ধরে আমি আগাইছি, বাট পরে দেখলাম ওটাই জানতে চাইছে। সো এইখানে তোমার এই ভ্যালুটাকে বসানোর কোনোই প্রয়োজন নাই। তুমি এখানে কি বসাবা, সিম্পলি এয়ার প্রেসার ছিল, এয়ার প্রেসারটাই বসাই দিবা, কারণ এটাই তোমাকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে এইখানে দেখো গ্যাসগুলা 21 সেন্টিমিটার জায়গা জুড়ে ছিল। তাহলে এখন বলো তো এই জায়গাটায় গ্যাসগুলার আয়তন কত, ভি গ্যাস কত? সিম্পল, এইখানে ওরা কিন্তু আবার আগের মতো সেই সেম ক্ষেত্রফল জুড়ে আছে, এই যে এই তলটা, এই তলের সমান ক্ষেত্রফল জুড়ে আছে। তাহলে এখানে ক্ষেত্রফলটা হচ্ছে এ, আর এখানে দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা কিন্তু ভাই 21 সেন্টিমিটার মানে 0.21। ওকে, তাহলে এটা হচ্ছে গ্যাসের আয়তন। তার সাথে গ্যাসের আয়তনটা বের করে ফেলছি, এখন আমরা গ্যাসের চাপটা বের করি। গ্যাসের চাপের ইকুয়েশন কি হবে, পি গ্যাস, এটা কত হবে, আমরা দেখছিলাম এয়ার প্রেসারের সাথে মার্কারি প্রেসারটা যোগ করলেই কিন্তু আমাদের গ্যাসের প্রেসার পাওয়া যাবে এই ক্ষেত্রে। এখন কথা হলো আমাদের এইখানে পারদটা কিভাবে আছে, দেখো পারদটা আছে কিন্তু এখন অনুভূমিক ভাবে। সো অনুভূমিক ভাবে পারদটা কতটুকু চাপ দিতে পারে, আমাদের কথা হচ্ছে এইখানে পারদটা চাপ দিচ্ছে কোথায় বা কোন তলে চাপ দিচ্ছে। পারদটা কিন্তু আমাদের এই রকম একটা তলে চাপ দিচ্ছে, তাই না? এই তলে কতটুকু চাপ দিচ্ছে সেটাই কিন্তু আমাকে কনসিডার করতে হবে, কারণ এই তলে আমাদের যেই চাপটাও দিবে সেটাই কিন্তু আমাদের পাবে কে বলতো, গ্যাস। ওকে, তাহলে আমরা দেখব
তলটা যদি হয় এইটা, এই তলে আমাদের পারদ অ্যাকচুয়ালি কতটুকু চাপ দিচ্ছে, এই বরাবর পারদ আমাদের কতটুকু চাপ দিচ্ছে বা আদৌ দিচ্ছে কিনা চাপ। সো দেখো পারদ কেন চাপ দেয়, পারদ চাপ দেয় তার ওজনের কারণে। তাহলে ওজনটা এখানে কিভাবে কাজ করে, আমরা যদি ধরে নিই যে না এখানে পারদের একটা ভর আছে m, ওজনটা কিন্তু ভাইয়া সোজা নিচের দিকে কাজ করতেছে। তাইলে এখন বলো ওজন যদি সোজা নিচের দিকে কাজ করে, এখানে পারদের চাপ কত? দেখো পারদ চাপ বা যে কোনো ধরনের চাপ বের করার নিয়ম হচ্ছে এফ বাই এ। এফটা কি? তলের ওপর লম্বভাবে প্রযুক্ত বল। এখন তুমি আমাকে সিম্পলি ঠান্ডা মাথায় বলো তো, ওজন তো সোজা নিচের দিকে কাজ করতেছে, এখন আমাকে বলো এই তলের ওপর লম্বভাবে ওজনের কোনো উপাংশ আছে? নাই। সো আমরা এখান থেকে বলতে পারি যে এইখানে কিন্তু আমাদের পারদটা তলের সাথে লম্বভাবে কোনো বলই প্রয়োগ করে না, এফ এর মান এখানে শূন্য। এই কারণে এখানে পারদের চাপটাও কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, তাহলে এইখানে আমাদের যেটা আমরা বুঝলাম যে এইটা শূন্য হয়ে যাবে, তাহলে আমাদের থাকবে কত? শুধুমাত্র এয়ার প্রেসার থাকবে। তাহলে এখন আমাদের শুধুমাত্র কি আছে? এয়ার প্রেসার আছে। তাহলে আমরা এখান থেকে দুই ধরনের ডাটা দেখলাম। আমরা আবারও অনুভূমিক অবস্থায় গ্যাসের আয়তন আর গ্যাসের চাপ বের করলাম। সো অলরেডি যেহেতু আমরা পি গ্যাস ভি গ্যাস একবার ধরে আসছি, এগুলাকে প্রাইম দিলাম, ভি গ্যাস প্রাইম, পি গ্যাস প্রাইম। ওকে, আর এইখানে হচ্ছে আমাদের পারদের চাপ নির্ণয়ের যে ক্যালকুলেশন গুলা, সেগুলো আমরা একটু এইখানটায় ছোট করে দেখায় দিলাম তোমাদেরকে। ওকে, এগুলা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখন আমরা কিন্তু দুই টাইপের ডাটা পেয়ে গেছি, একটা হচ্ছে আমাদের অনুভূমিক অবস্থার ডাটা আর একটা হচ্ছে আমাদের উলম্ব অবস্থার ডাটা। আমাদেরকে এয়ার প্রেসারটা বের করতে হবে। সো এইখানে কিন্তু আমি জাস্ট উলম্ব অবস্থা থেকে ওদেরকে আনুভূমিক অবস্থায় নিছি, টেম্পারেচারের কোনো চেঞ্জ কিন্তু ভাইয়া আমি করি নাই। তো যেহেতু আমি টেম্পারেচারের চেঞ্জ করি নাই, আমি এখানে কিন্তু বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে বয়েলের সূত্র আমাদের কি বলে? বয়েলের সূত্র আমাদের বলে যে শুরুতে চাপ আয়তনের গুণফল, দ্যাট ইজ পি গ্যাস ভি গ্যাস, ইজ ইকুয়াল টু ফাইনালি বা পরবর্তীতে অনুভূমিক অবস্থায় চাপ আয়তনের গুণফল। তাহলে শুরুতে চাপ আয়তনের গুণফল কত ছিল? পি গ্যাস ছিল ভাইয়া পি এয়ার, আমাদের পারদ চাপটা ছিল রো এইচ জি ইন্টু 0.3 ইন্টু জি, ভি গ্যাসটা ছিল ভাইয়া এ ইন্টু 0.15 সমান সমান পি গ্যাস প্রাইম কত ছিল ভাইয়া? সেটা ছিল পি এয়ার। ভি গ্যাস প্রাইমটা কত ছিল? সেটা ছিল ভাইয়া এ ইন্টু 0.21। তাহলে দেখো এখানে কিন্তু বোথ সাইড থেকে অনেক কিছু কাটাকাটি যাচ্ছে। কি কাটাকাটি যাচ্ছে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এখান থেকে এ কাটাকাটি যাবে, এই 0.15 0.21 কাটাকাটি যে এখানে থাকবে হচ্ছে 5, এখানে থাকবে 7। তাহলে ফাইনালি আমার যেটা পাচ্ছি আমি 5 ইন্টু পি এয়ার বাম পাশে প্লাস 5 ইন্টু রো এইচ জি মার্কারি ইন্টু 0.3 ইন্টু জি সমান সমান 7 পি এয়ার। তাহলে এইখানে আমি যদি ক্যালকুলেশন করি কি পাই? 5 ইন্টু মার্কারি ঘনত্ব হচ্ছে 13,600। ওকে, তার সাথে 0.3 গুণ, তার সাথে 9.8 দ্যাট ইজ জি গুণ, এটা সমান সমান 7 পি এয়ার মাইনাস 5 পি এয়ার। তোমরা পেয়ে যাবে এখান থেকে 2 পি এয়ার। তাহলে এইখান থেকে তুমি কিন্তু এয়ার প্রেসারটা বের করে ফেলতে পারবা। 5 ইন্টু 13,600 ইন্টু 9.8 ইন্টু 0.3 ডিভাইডেড বাই 2 কিলো প্যাসকেল। কিলো প্যাসকেল না, সরি, শুধু প্যাসকেল, শুধু প্যাসকেল, কারণ এখানে আমরা এসআই ইউনিট ইউজ করছি। সো আনসার যেটা আসবে সিম্পল এসআই ইউনিটেই আনসারটা আসবে। তাহলে কত আসে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমার আনসার এখানে খুব ভালো আনসার আসতেছে, সেটা হচ্ছে ভাইয়া 9.996 ইন্টু 10 টু দি পাওয়ার 4 প্যাসকেল। ওকে, অলমোস্ট কিন্তু এটা ভাই আমাদের 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, অর্থাৎ আইডিয়াল যে ভ্যালু সেটার কাছাকাছি। তাহলে এইটা আমরা কিন্তু ভাই মোটামুটি দেখে ফেললাম। এখন আমরা আমাদের সিমিলার টাইপের পরের প্রবলেম সেটা একটু দেখি, কি বলছে একটু দেখো। আমাদের এখানে বলছে যে এইটা একটা ভার্টিক্যাল টেস্ট টিউব, এই টেস্ট টিউবটাকে এখন আমি আর অনুভূমিক করি নাই, কিছুটা বাঁকায় দিছি, ঠিক আছে? সো বাঁকায় দেওয়ার ফলে কি হয়েছে, এখন আমাদের শুরুতে গ্যাসগুলা দখল করেছিল কতটুকু জায়গা? 15 সেন্টিমিটার জায়গা আমরা দেখছিলাম, এবং সেই ক্ষেত্রে আমাদের গ্যাসের আয়তনটা কত ছিল? এটা ছিল a ইন্টু 0.15। আমরা এখানে এই যে তলটা, এই তলটার ক্ষেত্রফল ধরতেছিলাম ভাইয়া a, ঠিক আছে?
আর এটার উপরে পারদ ছিল, পারদের চাপ ছিল প্লাস বাতাসের চাপ ছিল। আমরা অলরেডি দেখে ফেলছি যে পারদের চাপের ইকুয়েশন হচ্ছে যখন ভার্টিক্যালি থাকে সেটা হচ্ছে রো এইচ জি ইন্টু পারদ স্তম্ভের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার মানে 0.3 ইন্টু জি। আর তার পাশাপাশি বাতাসের তো একটা প্রেশার থাকে এবং এই বাতাসের প্রেশারটা কিন্তু আমরা বের করছিলাম। যাই হোক, তাহলে এইখানে আমাদের পি গ্যাস কত? পি গ্যাস আমাদের থাকতেছে ভাইয়া পি এয়ার প্লাস হচ্ছে পিএইচজি। এখন আমাকে কোয়েশ্চেন করছে যদি এরকম কোনাকুনি রেখে দেই টেস্ট টিউবটা, সেই ক্ষেত্রে আমাদের এই গ্যাসগুলা ভিতরে যেগুলো ছিল সেগুলো কতটুকু আয়তন দখল করবে নির্ণয় করতে হবে, বা কতটুকু জায়গা দখল করবে নির্ণয় করতে হবে। কোয়েশ্চেন দেখো এটার ভ্যালু এক্স বলে দিছে, সো আমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখন কিন্তু তোমার অজানা রাশি হচ্ছে এক্স। এখন কিন্তু তোমাকে বাতাসের চাপটা বসাইতেই হবে কোয়েশ্চেনে। তাহলে বাতাসের চাপটা কত বসাবা? এখন তুমি আইডিয়াল ভ্যালুটা বসাইতে পারো। কেউ যদি ভাই 10⁵ও বসাও কোনো আপত্তি নাই, কেউ কাটবে না, কারণ কোয়েশ্চেনে বলে দেয় নাই। তাহলে এইখানে বাতাসের চাপটা আমরা কত বসাচ্ছি? 10⁵। পারদের চাপটা আমরা কত বসাচ্ছি? রো এইচ জি ইন্টু 0.3 ইন্টু জি। জি কে আপাতত জি রাখলাম, পরে চেঞ্জ করব। তাহলে এটা হচ্ছে আমাদের গ্যাসের প্রেসার, এটা হচ্ছে আমাদের গ্যাসের আয়তন। এখন আসো এই জায়গাটায়, এই জায়গাটায় বরাবরের মতোই আমরা কিন্তু এখানে গ্যাসের আয়তনটা বের করতে পারি। গ্যাসের আয়তনটা এখানে কত হবে? এটা আমরা লিখলাম ভি গ্যাস প্রাইম। কত হবে? ও এখন 1 সেন্টিমিটার জায়গা জুড়ে আছে, আর ওর এই যে আমাদের টেস্ট টিউবের যে তলটা, সেই তলের ক্ষেত্রফল কিন্তু আমরা ধরে নিছি বরাবরই শুরু থেকে এ। তাহলে 1 সেন্টিমিটার যেহেতু বলা আছে, আমরা বলতে পারি এখানে আয়তন হচ্ছে 1 সেন্টিমিটারকে মিটারে নিব x/100, তার সাথে ক্ষেত্রফল a গুণ করে দিব। ওকে, তাহলে এটা আমাদের আসবে ax/100। এখানে আমরা এক্সটাকে কোন এককে প্রকাশ করছি? দেখো এক্সটা কিন্তু কোশ্চেনে বলেই দিছে যে 1 সেন্টিমিটার, সো আমরা এই এক্সটাকে সেন্টিমিটার ইউনিটে নিছি, সেন্টিমিটারে নিছি। সো আমরা ডিরেক্টলি যে এক্স এর মানটা বের হবে ওটা সেন্টিমিটারে বের হবে, এবং এটাই আমার জন্য ভালো। কোশ্চেনে কিন্তু বলেই দিছে যে 1 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে গ্যাসের প্রেসারটা কত। গ্যাসের প্রেসারটা তাহলে কত? গ্যাসের প্রেসারের ফর্মুলা কি? পারদের একটা চাপ থাকবে, বাতাসের একটা চাপ থাকবে। সো এখন কিন্তু আর সে অনুভূমিকভাবে নাই পারদটা, এখন আছে কিভাবে? এখন কিন্তু আছে হচ্ছে আমাদের কিছুটা কোনাকুনি। সো এখন আমরা একটু দেখবো যে পারদ অ্যাকচুয়ালি তলটার উপর আমাদের কতটুকু চাপ দিবে। তাহলে এইটা দেখার জন্য আমরা একটু সাইডে ছবিটা আঁকি। আমাদের এইটা মনে করো একটা অনুভূমিক তল, হ্যাঁ। আমাদের পারদটা কিন্তু কিছুটা কোনাকুনি আছে, তাই না? এইরকম কোনাকুনি আছে, এবং দেখো এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। টেস্ট টিউবটা কিন্তু আমাদের এখন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ভাই 60 ডিগ্রি। তাহলে এখন একটু দেখো যে আমাদের পারদটা আসলে কিভাবে আছে। পারদটা আসলে একটা এইভাবে কোনাকুনি, এইভাবে আছে, ঠিক আছে, পারদের লেভেলটা, পারদ স্তম্ভটা। সো আমাদের ক্ষেত্রফলটা কিন্তু হচ্ছে গিয়ে ভাই এইটা এ, ক্ষেত্রফলটা কিন্তু হচ্ছে গিয়ে ভাই এইটা এ, এবং আমাদের পারদের যে বিষয়গুলা, পারদটা কিন্তু আছে ভাই এইভাবে। So, এখন আমরা দেখব যে পারদটা আমাদের এই ক্ষেত্রফলের উপর কতটুকু বল দিবে, লম্বভাবে সে কতটুকু বল দিবে, সেখান থেকে কিন্তু আমরা চাপ হিসাব করতে পারবো। সো আমরা দেখছিলাম যে পারদের ক্ষেত্রে আমরা যে বলটা পাই লম্বভাবে প্রযুক্ত বল, সেটা পাই তার ওজনের কারণে। তাহলে এই পারদের একটা ওজন আছে, ভরটা ধরলাম এম, ওজনটা হবে এমজি, সোজা নিচের দিকে কাজ করতেছে এমজি। ঝামেলা হইলো তলের সাথে লম্ব বরাবর এই এমজি এর কত উপাংশ কাজ করতেছে। তাইলে একটু খেয়াল করে দেখো, এমজি সোজা নিচের দিকে কাজ করতেছে, তাহলে তলের সাথে লম্ব বরাবর, দ্যাট ইজ এই বরাবর এমজি এর একটা উপাংশ কাজ করবে। সেটা কত? আমাদের সবার মুখস্থ, সেটা হচ্ছে এমজি সাইন থিটা, আর এখানে থিটার ভ্যালুটা কিন্তু 60, সো এটা হবে এমজি সাইন 60। এটা হচ্ছে আমাদের এইখানে তলের সাথে লম্ব বরাবর প্রযুক্ত বল এফ। তাহলে এখান থেকে কিন্তু আমি পারদের যে চাপটা সেটা হিসাব করতে পারি F/A। তাহলে এমজি সাইন 60/A। তুমি যদি আগের মতো এইখানে এম এর মানটা ওই যে আয়তন ইনটু ঘনত্ব করো, সেইটা যদি করো, এ কাটাকাটি চলে যাবে আগের মতো। এখানে কিন্তু আনসারটা আসবে রো এইচ জি, হ্যাঁ, তারপর হচ্ছে জি ইন্টু এইচ সাইন 60, অর্থাৎ এখানে জাস্ট একটা সাইন 60 টার্ম অ্যাড হচ্ছে। ওকে, তাহলে আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছি কি হয়েছে এখানে আমাদের পারদের চাপ। তাহলে পারদের চাপটা আমরা পেয়ে গেছি, সেটা এখানে আমাদের কত? রো এইচ জি ইন্টু এইচ। এইচ কত ভাই? এখানে 30 সেন্টিমিটার জায়গা জুড়ে পারদ স্তম্ভটা আছে 0.3 ইন্টু জি, তার সাথে একটা সাইন 60 অ্যাড হবে,
তার সাথে আমাদের এখানে বাতাসের চাপ 10⁵ প্যাসকেলটা অ্যাড হবে। তাহলে দেখো আমরা কিন্তু ভাই আস্তে আস্তে সবকিছু পেয়ে গেছি। আমরা এখানে গ্যাসটার নতুন চাপ আয়তন কত হবে সেটা পাইছি, গ্যাসটা শুরুতে চাপ আয়তন কত ছিল সেটা পাইছি। সো আমাদের আগের অঙ্কের মতোই আমরা এখানে সিম্পল যেটা কাজ করব, বয়েলের সূত্রে অ্যাপ্লাই করব, তাহলেই কাজ হয়ে যাবে। আর এইখানে আমাদের যে জিনিসটা আমরা করছি যে ছোট্ট করে আমরা এখানে পারদের চাপটা অ্যাকচুয়ালি কত সেটা দেখার চেষ্টা করছি এইখানটায়, এই ছবিটার মাধ্যমে। ওকে, সো এটা তোমরা একটু মাথায় রাখো, তোমাদের জন্য কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ এবং আমার কাছে মনে হয় তোমাদের বেশ অনেকটা এটা কাজে লাগবে। ওকে, তো এটা কিভাবে দেওয়া যায়, এইভাবে দিয়ে দিই। আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলা তোমাদের হেল্প করবে ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে। ওকে, তো এইখানে শেপটা কি দেওয়া যায়, হুম, এটাই দিই। ওকে, এটা এরকমই থাকুক, আমরা দেখাইলাম আর কি। ঠিক আছে, তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে বয়েলের সূত্রে অ্যাপ্লাই করা। বয়েলের সূত্রে অ্যাপ্লাই করলে আমরা কি করব, শুরুতে চাপ আয়তনের গুণফল সমান সমান শেষে চাপ আয়তনের গুণফল। তাইলে দেখো শুরুতে চাপ আয়তনের গুণফল কত ছিল, সেটা ছিল ভাইয়া পি গ্যাস ভি গ্যাস সমান সমান পি গ্যাস প্রাইম ভি গ্যাস প্রাইম, এটাই তো ফর্মুলা। এখন তাহলে মান বসাইতে হবে তোমাকে। দেখো পি গ্যাস কত, পি গ্যাস হচ্ছে 10⁵ প্লাস রো এইচ জি ইন্টু 0.3 ইন্টু জি। ভি গ্যাস কত ভাইয়া, 0.21 ইন্টু এ। পি গ্যাস প্রাইম কত ভাইয়া, সেটা হচ্ছে 10⁵ প্লাস রো এইচ জি ইন্টু 0.3 ইন্টু জি ইন্টু সাইন 60। ঠিক আছে, তার সাথে আবার হ্যাঁ গুণ হবে হচ্ছে আমাদের ভি গ্যাস প্রাইম। ভি গ্যাস প্রাইমটা কত, সেটা হচ্ছে এটা আমরা জানি না, ভি গ্যাস প্রাইমটা আমরা দেখছিলাম, এটার ভ্যালু আমরা ধরছিলাম x/100 ইন্টু এ। তাহলে দেখো এখান থেকে কিন্তু বেশ কিছু জিনিস কাটাকাটি যায়। কি কি জিনিস, এ এ কাটাকাটি যাবে। ওকে, তোমার এখানে যা সিম্পল কাজটা হচ্ছে ভাইয়া, তোমার কাজটা হচ্ছে এখানে রো এইচ এর যে ভ্যালুটা সেটা তুমি 13,600 এই ভ্যালুটা বসায় দিবা। তুমি যদি এখানে 13,600 ভ্যালুগুলো বসায় দাও তাহলে কিন্তু ফাইনালি তুমি এখান থেকে আমাদের যে এক্স এর ভ্যালুটা সেটা সেন্টিমিটার ইউনিটে পেয়ে যাবা। সো এই হচ্ছে গিয়ে ঘটনাটা, তোমরা সিম্পল জিনিস একটু কষ্ট করে ক্যালকুলেশনটা করে নিবা তাহলেই হবে। এরপরে আমাদের আসতেছে আরেকটা খুব সুন্দর একটা প্রবলেম। এই প্রবলেমটা আমরা দেখি কি বলছে। প্রবলেমে বলছে যে 1 মোল আদর্শ গ্যাস একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে অতিক্রম করছে যেখানে চাপ আয়তনের সম্পর্ক দিয়ে দেওয়া আছে। আচ্ছা, গ্যাসের আয়তন V0 থেকে 2 V0 করা হলে তাপমাত্রা পরিবর্তন কত হবে। দেখো ভাই, এই টাইপের প্রশ্নগুলো যখনই থাকে তোমাকে তাপমাত্রা পরিবর্তন বের করতে বলছে, তার মানে তোমার শুরুর তাপমাত্রাটা কত ছিল সেটা বের করতে হবে, পরবর্তীতে তাপমাত্রা কত হয়েছে সেটা বের করতে হবে। দেখো আমাদের এখানে চাপ আয়তনের যে সম্পর্কটা দেওয়া আছে সেটা হচ্ছে P0 ইন্টু 1 মাইনাস হাফ V0/v স্কোয়ার। এখানে একটু খেয়াল করলে তোমাকে বুঝতে হবে যে আমাদের এখানে দুইটা ধ্রুবক আছে, একটা হচ্ছে P0 V0, এগুলা কিন্তু ভাইয়া কনস্ট্যান্ট, এগুলাতে তুমি হাত দিতে পারবা না। তাহলে তোমার এখানে চেঞ্জ হবে কারা কারা, তোমার এখানে ভিটা চেঞ্জ হওয়ার সাথে সাথে পি এর ভ্যালুটা চেঞ্জ হবে। দেখো এখানে কিন্তু শুরুতে বলে দিছে যে আমাদের এখানে শুরুতে আয়তন ছিল V0, সো এটাকে তুমি বলতে পারো V1। পরবর্তীতে আয়তন কত হয়েছে 2 V0, এটাকে তুমি বলতে পারো V2। তাহলে দেখো আমরা শুরুতে V1 সমান সমান V0 বসাবো এবং এই ভ্যালুটার জন্য আমরা গ্যাসের চাপ P1টা বের করার চেষ্টা করব। তাহলে P1টা কত হবে, V দেওয়া থাকলে P এর ফর্মুলা কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে P0 ইন্টু 1 মাইনাস হাফ, উপরে যাবে কিন্তু ভাইয়া V, নিচে যাবে হচ্ছে ভাইয়া V0, তাই না? আচ্ছা, উপরে হচ্ছে V0 নিচে হচ্ছে V, আচ্ছা থাকুক, উপরে হচ্ছে V0 নিচে হচ্ছে V। তাহলে V এর ভ্যালুটা এখানে কত, V0, তাহলে এখানে যদি আমি V0 বসায় দেই, এটার উপর একটা স্কোয়ার মারি, তাহলে কত আসে একটু দেখি। এইখানে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে P0/2 পেয়ে যাব। তাহলে এটাই হচ্ছে আমাদের P1 এর ভ্যালু, সেটা হচ্ছে P0/2। তো যদি এটা আমাদের P1 এর ভ্যালু হয়, দেখো শুরুতে আমাদের তাপমাত্রাটা তাহলে কত হবে,
সেটাকে আমরা ধরলাম T1। এখন T1 এর ফর্মুলা কি? আদর্শ গ্যাস সমীকরণ বলে P1 V1 বাই NR। এখন দেখো P1 V1 কত? P1 এর ভ্যালু হচ্ছে ভাইয়া P0 বাই 2, V1 এর ভ্যালু হচ্ছে ভাইয়া শুধু V0, N এর মান কিন্তু 1 মোল, সাথে R তো একটা কনস্ট্যান্ট। তাহলে ফাইনালি আমার কি আসলো? P0 V0 ডিভাইডেড বাই টোয়াইস R চলে আসলো। সো এই যে ভ্যালুটা আসলো, এইটা কিন্তু ভাইয়া আমাদের একটা নির্দিষ্ট ভ্যালু। কেন নির্দিষ্ট? কারণ P0 V0 কনস্ট্যান্ট, আরও একটা কনস্ট্যান্ট, তুমি একটা এক্সাক্ট ভ্যালু পাবা যদি P0 V0 এর ভ্যালুটা দেয়া থাকতো। দেয়া নাই যেহেতু আপাতত আমরা সেটা করতেছি না। আচ্ছা, V2 সমান সমান যখন আয়তন চেঞ্জ করে 2 V0 করা হইলো, তখনকার চাপটা তাহলে কত হবে? তখন তার চাপটা ধরলাম P2। P2 সমান সমান আসবে P0 ইন্টু 1 মাইনাস হাফ ভি বাই V0। ভি কত ভাইয়া? ভি এর ভ্যালু হচ্ছে এখানে V2। তাহলে এখানে সমীকরণটা কি? V0 বাই ভি। তাহলে এই ভি এর জায়গায় এখন আমি কত বসাবো? V2, যদি আমি বের করতে চাই P2। তাহলে এইখানে আমার দেখো উপরে আছে V0, নিচে বসাবো হচ্ছে V2। V2টা কত? 2 V0। তাহলে এইখানে বসায় দিব ভাইয়া 2 V0। এই হয়ে গেল স্কোয়ার, এই চলে আসবে আনসার। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করলে কত আসবে? হাফের উপর স্কোয়ার মানে হচ্ছে 1/8। হ্যাঁ, এটা চলে আসবে 7 P0 বাই 8। তাহলে এখানে টেম্পারেচারটা কত আসবে? T2। T2 কত হবে তাইলে? আবারও এখন তোমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, P2 V2 বাই NR। তাহলে ভাই P2টা কত? P2টা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 7 P0 বাই 8। ভাই V2টা কত? V2 কিন্তু ভাই 2 V0 ডিভাইডেড বাই কত হবে? 1 ইন্টু R। তাহলে এইটা ক্যালকুলেশন করলে তুমি পাবা 7 P0 V0 ডিভাইডেড বাই 4 আর। সো এই হচ্ছে আমাদের মোটামুটি দুইটা তাপমাত্রা। সো আমরা যদি এই দুইটা তাপমাত্রা বের করতে পারি, তাহলে আমাকে কোয়েশ্চেন করতেছে তাপমাত্রা পরিবর্তন বের করো। তাহলে তাপমাত্রা পরিবর্তনটা কত আসবে? আমরা একটু উপরেই করি। তাপমাত্রার পরিবর্তন ডেল্টা টি, এটা কত আসবে? আমরা জানি যে চূড়ান্ত তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা, এটার ফর্মুলা। তাহলে T2 কত? 7 P0 V0 বাই 4। আর T1 কত ভাইয়া? T1 হচ্ছে P0 V0 বাই টোয়াইস R। তাহলে এখানে ক্যালকুলেশন করে যা আসবে তাই। ক্যালকুলেশন করে তাহলে কত আসবে? আমার হিসাব বলতেছে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে 5 P0 V0 বাই 4R। ওকে, সেই ক্যালকুলেশনটা আমরা উপরেই করে ফেললাম যেহেতু আমাদের উপরে হালকা একটু জায়গা ছিল। ওকে, তাহলে এটাই কিন্তু আমাদের ভাই অ্যান্সার। তাহলে এইটা আমরা দেখে ফেললাম। এরপরে আমাদের পরে কোশ্চেনটা যদি আমরা একটু পড়ি, সেটা কি বলছে? এন মলের একটি আদর্শ গ্যাস একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এ থেকে বিতে যায়, এক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা কত হবে? দেখো এখানে একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফটা স্ট্রেট লাইন। হ্যাঁ, একটা স্ট্রেট লাইন ধরে নিলে ভালো। ওকে, গ্রাফটা একটু বাঁকা আছে, এটা স্ট্রেট লাইন হবে, যাই হোক কোনো বিষয় না। তো এটা একটা স্ট্রেট লাইন ভাইয়া। তো এইখানে দেখতে পাচ্ছ যে আমাদের ওয়াই অক্ষ বরাবর আছে হচ্ছে চাপ, এক্স অক্ষ বরাবর ভাই আমাদের আছে আয়তন, এবং এককগুলা দেখা যাচ্ছে খুব স্পষ্ট। সো দেখো গ্যাসটাকে আমরা এ থেকে বিতে নিয়ে যাচ্ছি, অর্থাৎ এ বিন্দুতে গ্যাসের একটা নির্দিষ্ট চাপ আয়তন আছে, সেটা কত? এ বিন্দুতে আমাদের চাপটা আমরা দেখতে পাচ্ছি পিএ। সেই চাপটা কত ভাইয়া? পিএ কিন্তু ভাই আমাদের এখানে দেখো 4 প্যাসকেল। সো এ বিন্দুতে আমাদের চাপটা হচ্ছে 4 প্যাসকেল। আবার এ বিন্দুতে আমাদের এইখানে একটা কিন্তু আয়তন আছে, খেয়াল করলে দেখতে পারবা। আমাদের এইখানে কিন্তু এ বিন্দুতে একটা আয়তন আছে, সেটা কত? 2 মিটার কিউব। তাহলে এ বিন্দুতে আমাদের যে আয়তনটা সেটা কিন্তু ভাইয়া 2 মিটার কিউব। ওকে, আচ্ছা এখন দেখো ফাইনালি আমরা গ্যাসটাকে এ থেকে বিতে নিয়ে যাচ্ছি। যখন আমি বি বিন্দুতে আসতেছি তখনও কিন্তু আমার একটা নির্দিষ্ট চাপ আয়তন আছে, সেটা কত? দেখো এই বিন্দুতে আমাদের বি বিন্দুতে চাপটা কত? সেটা হচ্ছে 2 প্যাসকেল। তাহলে এই বি বিন্দুতে চাপটা হচ্ছে পিবি সমান সমান 2 প্যাসকেল। পাশাপাশি আমাদের বি বিন্দুতে একটা আয়তন আছে, আয়তনটা কত? দেখো বি বিন্দুতে আমাদের যে আয়তনটা সেটা কিন্তু ভাইয়া 4 মিটার কিউব। তাহলে এইখানে ভিবি সমান সমান ভাইয়া 4 মিটার কিউব। তাইলে এখন কথা হচ্ছে এই যে এ থেকে গ্যাসটাকে আমি আস্তে আস্তে বি বিন্দুতে নিয়ে আসতেছি, আমাকে বের করতে হবে যে নিয়ে আসার সময় কোন পয়েন্টে টেম্পারেচারটা সর্বোচ্চ হয়। এখানে তোমাকে আমি একটা সহজ করে ইনসাইট দিই, সেই পয়েন্টে টেম্পারেচারটা সর্বোচ্চ হবে যেই পয়েন্টে চাপ আয়তনের গুণফলটা সর্বোচ্চ হবে। কেন? কারণ তোমরা টেম্পারেচারের ইকুয়েশন জানো, টি সমান সমান
পিভি বাই এনআর। সো তোমাকে যদি টিটাকে ম্যাক্সিমাম বানাইতে হয়, এনআর আর তো কনস্ট্যান্ট, পি আর ভি এর গুণফলটাকে ম্যাক্সিমাম বানাইতে হবে। তাহলে এখন আমরা খুঁজবো কোন জায়গায় পি আর ভি এর গুণফলটা ম্যাক্সিমাম। এখন এই যে গ্রাফটা দেয়া আছে, এই গ্রাফটা থেকে কিন্তু পি আর ভি এর ভিতর তুমি একটা সম্পর্ক বের করতে পারো। তো সেই সম্পর্কটা কি হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। একটু দেখো গ্রাফটা আমরা একটু সুন্দর করে এই সাইডে একটু আঁকি। দেখো সুন্দর করে একটু সাইডে আঁকি। এই হচ্ছে ভাই আমার পি, এই হচ্ছে ভাই আমার ভি। হ্যাঁ, পি আছে হচ্ছে আমার ভাই প্যাসকেলে, ভি আছে কিন্তু মিটার কিউবে। আমাদের এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে ভাই এই জায়গাটা, আর একটা হচ্ছে ভাই এই জায়গাটা, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের সেই সরল রেখাটা, এই হচ্ছে এ বিন্দু, এই হচ্ছে বি বিন্দু। ভাই একটু খেয়াল করে দেখো যে এ বিন্দুতে আমাদের কিন্তু আমরা একটা স্থানাঙ্ক বের করতে পারি। এ বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে এক্স স্থানাঙ্ক 2, ওয়াই স্থানাঙ্ক 4। তাহলে এ বিন্দু স্থানাঙ্ককে আমরা লিখতে পারি 2,4, এবং সিমিলার ওয়েতে বি বিন্দু স্থানাঙ্ক তোমরা খেয়াল করলে দেখবা 4,2। সো কেন এটা লিখলাম একটু পরে বুঝতে পারবা। এ আর বি, এই যে এ বি একটা রেখা হয়েছে, এ বি রেখার ইকুয়েশন আমরা বের করতে পারি না? তোমরা তো ম্যাথে পড়ছো, কি পড়ছো? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ধরলাম এটা 4, ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু 2, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এই ফর্মুলা তোমরা দেখছো ম্যাথে। তাহলে এটা কত আসতেছে? ওয়াই মাইনাস 4 মাইনাস এক্স মাইনাস 2। তাহলে এটা চলে আসবে y ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 6। তাহলে এইখানে কিন্তু আমরা একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি এই সরল রেখাটার। এখন তুমি আমাকে বলো এই সরল রেখায় কি বা এই গ্রাফে কি কোথাও y আর x আছে? নাই কিন্তু। গ্রাফের y অক্ষের বদলে আমি নিছি হচ্ছে প্রেসার, x অক্ষের বদলে নিছি আমি হচ্ছে ভলিউম। সো এখানে y আর x এর কাজ কে করতেছে? প্রেসার আর ভলিউম। তাহলে আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশনটা কি এখানে? আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশনটা আমরা যদি দেখি, y এর বদলে আমরা প্রেসার চিন্তা করব, x এর বদলে ভলিউম চিন্তা করব। তাইলে দেখো আমাদের সরল রেখার ইকুয়েশনটা আসতেছে y সমান সমান মাইনাস এক্স প্লাস 6, y এর বদলে নিব হচ্ছে প্রেসার, x এর বদলে চিন্তা করব ভলিউম। সো আমাদের p এর সাথে v এর সম্পর্কটা আমরা পেয়ে গেছি, p সমান মাইনাস ভি প্লাস 6। এখন আমাদের টার্গেটটা কি? টার্গেট হচ্ছে এই t এর ভ্যালুটাকে ম্যাক্সিমাম বানানো। তো কোনো একটা জিনিসকে ম্যাক্সিমাম বানাইতে হলে কি করতে হয়? আমরা দেখছিলাম যে গুরুমান, লঘুমান, চরম মান বের করতে হয়। তো আমরা চরম মান বের করার জন্য ফার্স্ট ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে সেটাই আমরা এখন করব। এখন একটু বুঝো, টি সমান সমান 1/nr, এই জিনিসটা কনস্ট্যান্ট বাইরে রেখে দিলাম, তার সাথে কত আছে গুণ আকারে? পি ইন্টু ভি, ঠিক আছে না? এখন আবার এই পি ইন্টু ভি কে একটু সাইজ করে কি লেখা যায়? পি এর ভ্যালুকে লেখা যায় না মাইনাস ভি প্লাস 6? তাহলে পি এর বদলে আমরা লিখবো 6 মাইনাস ভি, আর তার সাথে ভি তো গুণ আকারে আছে। তাহলে এই লেখার ফলে যে জিনিসটা দাঁড়াইলো সেটা হচ্ছে এন আর আর, এই জিনিস কিন্তু ভাই আমার কনস্ট্যান্ট, তাই না? বাট আমার এইখানে টেম্পারেচারটা তাহলে ভ্যারি করতেছে কার উপর? টেম্পারেচারটা কিন্তু ডিপেন্ড করতেছে ভাইয়া ভি এর উপর, তাই না? তাহলে টেম্পারেচারটা এখন শুধুমাত্র কিসের ফাংশন হিসেবে আছে? ভি এর ফাংশন হিসেবে আছে। সো যেহেতু টেম্পারেচারটা আমাদের ভি এর ফাংশন, আমরা এই টেম্পারেচারকে এখন ডিফারেন্সিয়েশন করব ভি এর রেসপেক্টে। তাহলে ডিটি বাই ডিভি যদি আমরা করি, আমাদের একটা কনস্ট্যান্ট আছে 1/n, আর বাহিরেই থাকবে, আর ভিতরে থাকবে হচ্ছে 6 মাইনাস 2v। ডিফারেন্সিয়েশন করে দেখো তাই থাকে। এখন আমাদের চরম মান বের করার কন্ডিশন কি? এই ফার্স্ট ডেরিভেটিভটা শূন্য হবে। তো যদি শূন্য হয়ে যায় আমরা কত পাবো? 1/nr হোল ব্র্যাকেট 6 মাইনাস 2v। সো এইখান থেকে তুমি ক্যালকুলেশন করলে ভি এর মানটা কিন্তু পেয়ে যাবা 3। আর আমরা দেখছি এখানে আয়তনটা মিটার কিউবে আছে, সো ভি এর মান পেয়ে যাচ্ছে 3 মিটার কিউব। সো এই রেজাল্টটা আমাকে কি বলতেছে? এই রেজাল্টটা আমাকে বলতেছে যে ভাই ভি এর মানটা যখন তুমি 3 মিটার কিউব বসাবা, তখন কিন্তু আমাদের কি হবে? টেম্পারেচারটা সর্বোচ্চ পাবো। তাইলে দেখো ভি এর মানটা 3 মিটার কিউব হলে সেই সর্বোচ্চ টেম্পারেচারটা কত আসে? দেখো ভি এর মান যদি 3 মিটার কিউব হয়, প্রেসারটা কত আসবে? প্রেসারের ইকুয়েশন হচ্ছে 6 মাইনাস ভি, প্রেসারও কিন্তু চলে আসবে 3। ওকে, 3 প্যাসকেল। তাহলে প্রেসার ভলিউম দুইটাই বের করে ফেললাম। তাহলে এখান থেকে টেম্পারেচার পেয়ে যাব। টেম্পারেচার কত? পিভি বাই এনআর। পিভিও কত? 3, আমাদের ভিও কত? 3, আর এন কিন্তু বলেই দিছে কনস্ট্যান্ট। তাহলে এইখানে চলে আসবে সেটা 9/nr। তাহলে এক্সাক্ট কোন পয়েন্টে আমরা টেম্পারেচারটা সর্বোচ্চ পাচ্ছি? যখন ভলিউমও 3, প্রেসারও 3। তাহলে এই পয়েন্টটা কোনটা? এই পয়েন্টটা কিন্তু মাঝামাঝি এইরকম একটা পয়েন্ট। সো এই পয়েন্টটা স্থানাঙ্ক হবে ভাই 3,3। সো এই পয়েন্টটাকে যদি আমি দেখাইতে চাই তোমাদের জন্য, পয়েন্টার ওয়াই স্থানাঙ্ক হবে ভাই হচ্ছে 3 প্যাসকেল। পয়েন্টার আমি যদি এক্স স্থানাঙ্ক চিন্তা করি, সেটাও কিন্তু হবে ভাইয়া 3
মিটার কিউব। ঠিক আছে, তাহলে মোটামুটি মাঝামাঝি এরকম একটা জায়গায় এই ঘটনাটা ঘটতে যাচ্ছে আর কি, এটাই হচ্ছে কথা। আমরা পরের কোয়েশ্চেনটা একটু দেখি কি বলছে। বদ্ধ সিলিন্ডারে একটি আদর্শ গ্যাসের চাপ 2 atm, তাপমাত্রা 300 কেলভিন, পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময় দেওয়া আছে। যদি চাপ দ্বিগুণ করা হয় এবং তাপমাত্রা 500 কেলভিন করা হয় তাহলে পরপর দুটি সংঘর্ষের মধ্যে কত সময় লাগবে। দেখো এখানে আমি তোমাকে একটা ছোট্ট করে কথা বলি, পরপর দুইটা সংঘর্ষের মধ্যে মধ্যবর্তী সময়, হ্যাঁ, পরপর সংঘর্ষের সময়, এইটার ফর্মুলা কি? এটাকে তুমি যদি টি লেখো, এটার ফর্মুলা হচ্ছে ভাই খুব সহজ। সময়ের ফর্মুলা, উপরে বসবে হচ্ছে গড় মুক্ত পথ ল্যামডা, নিচে বসবে হচ্ছে অণুগুলার গড় গড়মূল বর্গমূল গড় বর্গ বেগ, যেটা সিআরএমএস স্পিড, সেটা ল্যামডা বাই সিআরএমএস। তো এখন ল্যামডা সিআরএমএস এর ফর্মুলা বসাইতে হবে, বাট শর্ত হচ্ছে এখানে তোমাকে প্যারামিটার বা ভেরিয়েবলগুলো বুঝতে হবে। তোমাকে এখানে বসে চাপ দ্বিগুণ করলে, টেম্পারেচার 500 কেলভিন করলে তোমার পরপর দুটা সংঘর্ষের সময় কিরকম হবে বের করতে বসে। সো এখানে তোমার দুইটা জিনিসকে তুমি ভ্যারি করবে, একটা হচ্ছে প্রেসার, প্রেসারটাকে পি থেকে তুমি 2p করবা, আর একটা হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচারটা শুরুতে ছিল 300 কেলভিন, তোমরা উপরে দেখতে পাচ্ছ 300 কেলভিন ছিল শুরুতে, সেখান থেকে তুমি করবা হচ্ছে ভাইয়া 500 কেলভিন। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি চেঞ্জটা করবা। তাহলে পরপর দুইটা সংঘর্ষের মধ্যবর্তী সময় ইকুয়েশনটাকে তুমি চেষ্টা করবে পি আর টি এর মাধ্যমে আনতে, যেন তুমি সেখান থেকে একটা সম্পর্ক বের করে পি আর টি পরিবর্তনের জন্য সংঘর্ষের সময়টা কিরকম আসবে সেটা বের করতে পারো। সো দেখো কথাটা কঠিন হইলেও আমরা একটু তোমাদেরকে বলি, ল্যামডা সি আর এমএস এর কিন্তু ভাই দুইটা সূত্র আছে। কি কি সূত্র একটু বলি। ল্যামডার সূত্র আমরা গতানুগতিক যেটা শিখি, কিছু বলা না থাকলে আমরা ম্যাক্সওয়েলের এই সূত্রটা ইউজ করি, √2 সিগমা স্কোয়ার এন বার, যেখানে এন বার হচ্ছে একক আয়তন অনুসংখ্যা। বাট আমরা চাচ্ছি এই সমীকরণটাকে পি আর টি এর রেসপেক্টে লিখতে। সেটা যদি লিখতে চাও তোমাকে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এন বার মানে হচ্ছে একক আয়তন অনুসংখ্যা, এটাকে তোমরা লিখতে পারো পি ইন্টু এন এ বাই আর টি। তাহলে এখানে মানে উপকার হইলটা কি, উপকার যেটা হইছে এখানে একক আয়তনের অনুসংখ্যাটাকে তুমি পি আর টি এর মাধ্যমে লিখছো, যেটা তোমার টার্গেট। এন এ আর আর কিন্তু কনস্ট্যান্ট, অ্যাভোগাড্রো সংখ্যার আমাদের কি গ্যাস ধ্রুবক। তাহলে এইখানে আমরা যেটা পাবো ক্যালকুলেশন করলে বা মান বসায় দিলে উপরে আর টি চলে আসবে, নিচে পাবা তুমি হচ্ছে √2 সিগমা স্কোয়ার পি ইন্টু এন এ, এটা পেয়ে যাবা। তাহলে এটা হচ্ছে আমাদের ল্যামডার ইকুয়েশন। এখন ল্যামডার ইকুয়েশন যদি আমি পাই, তাহলে এখন দেখি সিআরএমএস স্পিডের ইকুয়েশন কি। সিআরএমএস স্পিডের ইকুয়েশন আমরা সবাই জানি √3RT বাই এম। সো এইখানে আমি যেটা করলাম, ল্যামডাকেও টি আর পি এর মাধ্যমে লিখলাম, সিআরএমএসকে আমি টি এর মাধ্যমে লিখলাম। দেখো সিআরএমএস স্পিডের ইকুয়েশনে টি বাদে অন্য কোনো ভ্যারিয়েবল নাই, আর আর এম কনস্ট্যান্ট। ল্যামডার ইকুয়েশনে টি আর পি বাদে অন্য কোনো ভ্যারিয়েবল নাই, সবই কনস্ট্যান্ট, আর এন এ সিগমা সব কনস্ট্যান্ট। সো এইটা হইলোটা কি হবে, হচ্ছে একটা চমৎকার ঘটনা ঘটবে, সেটা হচ্ছে ল্যামডার ইকুয়েশনটা একটু লিখি। ল্যামডার ইকুয়েশনটা হচ্ছে আর √2 সিগমা স্কোয়ার এনে, দেখো আমি ইচ্ছা করে টি আর পি কে এখন লিখি নাই, আমি এখন লিখব উপরে থাকবে টি, নিচে থাকবে পি। কেন এইভাবে লিখলাম বলো তো, কারণ এগুলো হচ্ছে আমার ইকুয়েশনের ভ্যারিয়েবল। আর সিআরএমএস স্পিডকেও একইভাবে লিখবো √3r নিচে এম। দেখো টি কে আমি এখনো লিখি নাই, ইচ্ছা করে, যেহেতু এটা একটা ভ্যারিয়েবল আমি এটাকে আলাদা কালিতে লিখলাম। তাহলে এই কালি আলাদা করে লেখার কারণ হচ্ছে তোমরা এখন বুঝতে পারতেছো যে নীল কালারের কালিতে যা কিছু লিখছি সব কিছুই কিন্তু কনস্ট্যান্ট। সো এই টোটাল কনস্ট্যান্টটাকে আমি ধরলাম হচ্ছে কে, আর লাল কালারের কালিতে যা যা লিখছি সবই ভ্যারিয়েবল। সেই ভ্যারিয়েবলগুলোকে একসাথে করে আমি লিখতে পারি √2√t/p। তাইলে আমাদের ছলে বলে কৌশলে আমরা পাইলাম কি, পাইলাম হচ্ছে টি এর ভ্যালু সমান সমান হচ্ছে k × √t/p। তাহলে এইখান থেকে আমরা কি বুঝতেছি, এইখান থেকে আমরা বুঝতেছি ভাইয়া যে আমাদের সংঘর্ষের সময় টিটা কিসের সমানুপাতিক, √t এর সমানুপাতিক, p এর ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে এখন দেখো ইকুয়েশন তোমার হাতের মুঠোয়, পিটাকে ডাবল করছো, টিটাকে 300 থেকে 500 করছো। তাহলে বলো তো পরপর দুইটা সংঘর্ষের মধ্যবর্তী সময় কত হবে। আমরা যদি ধরে নিই সেই সময়টা হচ্ছে টি প্রাইম, তাহলে শুরুতে সময় ছিল কত টি, নতুন সময়টা হচ্ছে টি প্রাইম, তাহলে টি প্রাইম সমান সমান টি ইন্টু সমীকরণে উপরে কি আছে √t, তাহলে এইখানে আমাদের বসে যাবে √t'/√t ইন্টু নিচে কি আছে পি, তাহলে এখানে আমাদের বসে যাবে উপরে বসবে পি, নিচে বসবে পি প্রাইম। তোমরা জানো এই রিলেশনটা লিখতে পারবো আমরা। তাহলে এইখানে আমরা কি লেখা যায়, প্রাথমিক অবস্থায়
পরপর দুইটা সংঘর্ষের মধ্যবর্তী সময় ছিল ভাই 6 × 10⁸। ওকে, তাহলে এইখানে আমরা শুরুতে টি এর ভ্যালু বসাবো 6 × 10⁸। এখন দেখো টি প্রাইম কত, টি প্রাইম কিন্তু ভাই নতুন তাপমাত্রা 500, টি কত ভাই, টি হচ্ছে ভাই আগের তাপমাত্রা 300, পি কত ভাইয়া, পি হচ্ছে ভাই আমাদের প্রেসার শুরুতে ছিল পি, আর পরবর্তীতে নতুন প্রেসার পি প্রাইম হয়ে গেছে 2p। সো তুমি যদি কাটাকাটি করো ফাইনালি যেটা তুমি পাবা, এখানে একটা √5/3 পাবা, এখানে একটা 2 তুমি গুণ পাবা। সো এইখানে জাস্ট তুমি ক্যালকুলেশন করলেই কিন্তু, আচ্ছা এখানে হচ্ছে একটা হাফ গুণ পাবা, এখানে জাস্ট তুমি একটা ক্যালকুলেশন করলেই কিন্তু এখান থেকে আনসারটা তোমার বের হয়ে আসবে। তাহলে কত আসে একটু দেখি। এইটা আমার মোটামুটি আসতেছে 3.87 × 10⁻⁻8। ওকে, তাহলে আমাদের আনসারটা আমরা এইখান থেকে বের করতে পারবো। ফাইনাল আনসারটা হবে এইটা। ওকে, তাহলে আশা করি এইটা আমরা বুঝতে পারছি। এবার আমরা আমাদের পরের প্রবলেমটা একটু দেখি কি বলছে। এখানে আমাদেরকে বলছে যে একটি হাইড্রোজেন পরমাণুর ভর দেওয়া আছে, এরকম 10⁻23টি হাইড্রোজেন পরমাণু প্রতি সেকেন্ডে 10³ মিটার/সেকেন্ড বেগে 2 সেন্টিমিটার² ক্ষেত্রফলে একটি দেয়ালের সঙ্গে অবিলম্বের সাথে 45 ডিগ্রি কোণে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত এবং একই কোণে একই বেগে ফিরে আসে বা রিবাউন্ড করে, তাহলে দেয়ালের পর প্রযুক্ত চাপ কত। দেখো ভাই, প্রযুক্ত চাপের ইকুয়েশন যখনই আসবে ফর্মুলা হচ্ছে ভাই F/A। এখন তোমাকে যেটা করতে হবে, এখানে এটা কত সেটা দেখতে হবে। দেয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে 2 সেন্টিমিটার², সো এটাই আমাদের এ আমরা জানি। এখন আমাকে এফ বের করতে হবে। এখন দেখো আমাদের দেয়ালটার গায়ে বলটা প্রয়োগ করতেছে কারা কারা, এইটা একটু ভাই বুঝতে হবে। এটাকে যদি তুমি দেয়াল চিন্তা করো, হ্যাঁ এটাকে দেয়াল চিন্তা করো, বা আমি যদি একটু উল্টা ভাবে লিখি, এটাকে যদি তুমি এইভাবে দেয়ালটা চিন্তা করো, এই দেয়ালের গায়ে আঘাত করতেছে কে, হাইড্রোজেন। আমরা একটা হাইড্রোজেনকে টার্গেট করি, মনে করো এই হচ্ছে একটা হাইড্রোজেন অ্যাটম। এই হাইড্রোজেন অ্যাটমটা কি করতেছে, আমাদের সাই করে দেয়ালের গায়ে আঘাত করতেছে এবং সাই করে সে রিবাউন্ড করতেছে। এবং আঘাত করতেছে কিভাবে, দেয়ালের সাথে 45 ডিগ্রি কোণে আঘাত করতেছে এবং একই কোণে কিন্তু সে কি করতেছে, ব্যাক করতেছে। তাহলে আমাকে একটু বলো, এই কোণগুলো যদি 45 ডিগ্রি হয়, আমাদের এই কোণগুলো কত হবে, এই অ্যাঙ্গেলটাও 45 হবে, আবার এই অ্যাঙ্গেলটাও কিন্তু ভাই 45 হবে। এটা বলার কারণ হচ্ছে আমাদের টার্গেট এখানে হচ্ছে এখানে বলটা বের করা। দেখো এখানে আমাদের অণুগুলা বা আমাদের হাইড্রোজেন যে অ্যাটমগুলো আছে, সেটা দেখো সে 10³ মিটার/সেকেন্ড বেগে কিন্তু আঘাত করতেছে দেয়ালে। তাহলে প্রাথমিক অবস্থায় ওর বেগটা ছিল 10³ মিটার/সেকেন্ড। পরবর্তীতে সে যখন দেয়ালে আঘাত খেয়ে বের হয়ে যাচ্ছে, তখনও তার বেগটা কিন্তু 10³ মিটার/সেকেন্ড। ওকে, জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে, বেগের ডিরেকশনটা চেঞ্জ হয়েছে। আর এক একটা হাইড্রোজেন পরমাণুর ভর দেওয়া আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই ভরটাকে আমরা ধরে নিলাম হচ্ছে স্মল এম। ওকে, স্মল এম সেটা হচ্ছে 3 × 10⁻27 কেজি। এখন ভাইয়া তোমরা কিন্তু এই টাইপের সিনারিওর জন্য বলের মানটা কত হবে, একটা হাইড্রোজেন পরমাণু দেয়ালকে কত বলে আঘাত করবে সেটা বের করতে পারবা। বের করার নিয়মটা হচ্ছে প্রাথমিকভাবে তোমাকে দেখতে হবে ওর বেগ ভেক্টরটা কিরকম, ফাইনালি দেখতে হবে ওর বেগ ভেক্টরটা কিরকম। কারণ তোমরা শিখে আসছো যে এফ ভেক্টর, এটা তো একটা ভেক্টর, সমান সমান কি ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর বাই টি। তাহলে এখানে তোমাকে ভেক্টর ফরম্যাটটা একটু বুঝতে হবে। দেখো তাহলে শুরুতে বেগের মান ছিল 10³ আপত্তি নাই, কিন্তু বেগের ডিরেকশনটা একটু দেখো। বেগের ডিরেকশনটা কিন্তু ভাইয়া বাম দিকে এবং নিচের দিকে। কোন দিকে ভাইয়া, বাম দিকে এবং নিচের দিকে। ওকে, সো এইখানে তুমি যদি ওর বেগের ডিরেকশনটা একটু বোঝার চেষ্টা করো, একটা অক্ষের মাধ্যমে তোমাকে যদি আমি বুঝাই দিই, দেখো বেগের ডিরেকশনটা শুরুতে বামে এবং নিচে, তাহলে বেগের ডিরেকশনটা হচ্ছে ভাই এই দিকে। ওকে, তাইলে এবং আমাদের এখানে অ্যাঙ্গেলটা বলে দেওয়া আছে। দেখো এই অ্যাঙ্গেলগুলো যদি এটা 45 এটা 45 হয়, তুমি দেখে অ্যাকচুয়ালি বুঝতে পারতেছো যে তুমি যদি এইখানেও একটা অ্যাঙ্গেলের মতো নিতা, সেটাও কিন্তু 45 ডিগ্রি আসতো। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এখানে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে। ওকে, তাহলে ওভারঅল তুমি যদি এখানে একটা বেগ চিন্তা করো, বেগের ভ্যালুটা ছিল হচ্ছে 10³, তাহলে এই বেগ ভেক্টরের ফরম্যাটটা কি হবে, সেই ফরম্যাটটা কিন্তু বের করা ইজি। আমরা টেকনিক্যালি শিখে আসছি যে ইউ এর ভেক্টরের ফর্মটা হবে ওর মান, দ্যাট ইজ 10³ ইন্টু কি বসবে, cos θ প্লাস
কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, তাই না? তাহলে শুরুতে একটা আই ক্যাপ লিখলাম, তার সাথে বসবে কস থিটা, তার পরবর্তীতে একটা জে ক্যাপ লিখলাম, তার সাথে বসবে সাইন থিটা। এখন এই থিটাটা কত? থিটা হচ্ছে এক্স অক্ষের সাথে কোণ। তাহলে এক্স অক্ষের সাথে কোণটা এখানে কত? দেখেই বোঝা যাচ্ছে 225 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এইখানে তুমি বসাবো ভাইয়া 225, এবং এইখানে ফাইনালি তুমি বসায় দিব হচ্ছে 225। ওকে, তাহলে এইখানে একটা ক্যালকুলেশন করলে তোমরা আনসারটা পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। সিমিলারলি তোমরা এখন ভি ভেক্টরটা বের করবা, মানে আঘাতের পরে বেগের ডিরেকশনটা কোন দিকে। দেখো আঘাতের পরে বেগের ডিরেকশনটা ডানে এবং নিচের দিকে। ওকে, সো আঘাতের পরবর্তীতে বেগের ডিরেকশনটা মোটামুটি এই দিকে, ডানে এবং নিচে, ভি ভেক্টর। তো অ্যাঙ্গেলটা কিরকম দেখো, খুব সিম্পল। অ্যাঙ্গেলটা কিন্তু দেখো এটা মোটামুটি অনুভূমিক রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে। সো আমাদের বোঝাই যাচ্ছে এইখানে এই অ্যাঙ্গেলটা কিন্তু ভাইয়া 45। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আচ্ছা 45। তাই যদি হয় এইখানে আমাদের ভি ভেক্টরটা কত হবে সেটা একটু বুঝার ব্যাপার আছে। তো ভি ভেক্টরটা আমাদের কত হবে? তো ভি ভেক্টরটা আমাদের আগের মতোই, যেহেতু ডানে এবং নিচে আছে, এটার ভেক্টর ফরম্যাটটা আগের মতোই, মান কিন্তু সেই 10 কিউব কস থিটা আই ক্যাপ প্লাস কি সাইন থিটা জে ক্যাপ। এবং থিটাটা কত? আবারও বলি, এক্স অক্ষের পজিটিভ এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ নিতে হয়। তাহলে পজিটিভ এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কোনটা হবে? বড়টা হবে, তাই না? এই যে বড় কোণটা হবে ভাইয়া, বড় কোণটা হবে। বড় কোণটা কত? এটা যদি হিসাব করো তুমি 300 কত হবে? 315 ডিগ্রি হবে। তাহলে এইখানে বসায় দিবা তুমি 315, এখানে বসায় দিবা তুমি 315। এখান থেকে ক্যালকুলেশন করে যা হয় হবে। তাহলে ইউ আর ভি তুমি পেয়ে গেলা। সো তোমার ফাইনাল কাজ হচ্ছে ভাইয়া, তোমার খুবই সিম্পল কাজ, সেটা হচ্ছে এইখান থেকে তুমি ভি ভেক্টরটা বসাবা, ইউ ভেক্টরটা বসাবা, তাহলে কিন্তু ডান। তাহলে দেখো এখানে আমাদের এম এর মানটা আমাদের থাকলো যেমন আছে তেমন, টি এর মানটা পরে বসাচ্ছি যেমন আছে তেমন। ভি মাইনাস ইউ ভেক্টরের মানটা কত? তুমি জাস্ট সিম্পল এই ভি ভেক্টর থেকে ইউ ভেক্টরটা বিয়োগ দিবা। বিয়োগ দিলে যেটা আসবে সেটা তোমরা দেখেই বুঝতে পারার কথা, বাট আমি ফাইনালি যে ভ্যালুটা আসবে সেটা তোমাদেরকে একটু লিখে দিচ্ছি। যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে ভাইয়া 1.414 ইন্টু 10 কিউব। ওকে, 10 কিউব আই ক্যাপ এটাই আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের এফ ভেক্টর। এফ ভেক্টরটা পাইলাম, একটা হাইড্রোজেন পরমাণু যেই বলে আঘাত করে দেয়ালকে সেটা পাইলাম। কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু একটা হাইড্রোজেন পরমাণু আঘাত করতেছে না। কোয়েশ্চেনে বলছে প্রতি সেকেন্ডে 10⁻23টি হাইড্রোজেন পরমাণু আঘাত করতেছে। তাহলে বুঝো, তাহলে এখানে টোটাল এফটা কত ভাইয়া? আমার এইখানে 10⁻23টা হাইড্রোজেন পরমাণুকে কনসিডার করতে হবে। সবাই মিলে কতটুকু বল দিচ্ছে? একটা হাইড্রোজেন পরমাণু বল দিচ্ছে হচ্ছে m/t ইন্টু 1.414 ইন্টু 10 কিউব। তাহলে এই 10⁻23টা হাইড্রোজেন পরমাণু কতটুকু বল দিচ্ছে দেখো, 10⁻23 এই হাইড্রোজেন পরমাণুগুলো 1 সেকেন্ডে বল প্রয়োগ করতেছে। তাহলে টি এর মান 1 ইন্টু স্মল এম কত ভাইয়া? ওই যে 3.32 ইন্টু 10⁻27 ইন্টু 1.414 ইন্টু 10 কিউব। ওকে, তাহলে এইখানে ক্যালকুলেশন করলে কিন্তু তুমি টোটাল এফটা পেয়ে যাচ্ছ। টোটাল এফটা তাহলে কত আসে আমরা একটু দেখি। এটা আমাদের আসতেছে 0.46944 নিউটন। এখন আমাকে চাপটা বের করতে হবে। চাপটা তো সহজ, 2 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল ভাগ দিয়ে দিবা। এটাকে অবশ্যই মিটার স্কয়ারে নিতে হবে, নিলে পরে যেটা আসবে সেটা আমি ডিরেক্ট লিখে দেই। যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের 2.347 কিলো প্যাসকেল। ওকে, এটা আমাদের আনসার চলে আসতেছে। ওকে, সো এই জিনিসটা কিন্তু আমরা দেখে ফেললাম। তো আমরা এটা ধাপে ধাপে অঙ্কটা করে এখানে জাস্ট বসায় দিছি। তা আমরা মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাস। হ্যাঁ, আমরা পরবর্তী পার্টে আরো কিছু প্রবলেম দেখব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।